আসসালামু আলাইকুম। ডার্মাটোলজি র্যাপিড রিভিশন পার্ট 2। আজকে একজিমা থেকে শুরু করতেছি। একজিমা 12 মাস বা 1 বছর ইচি স্কিন থাকতে হবে, এর সাথে নিচের 5টা পয়েন্টের যে কোনো 3টা যদি থাকে বা তার বেশি থাকে তাহলে সেটা ডায়াগনোসিস হবে একজিমা। তো কী কী? ইচি স্কিন 1 বছর ধরে প্লাস, অনসেট বিলো 2 ইয়ার্স, 2 বছরের আগে যদি ইনভলভ করে, যদি ফ্লেক্সুরাল সার্ভিস ইনভলভ করে, বা হিস্ট্রি অফ জেনারেলি ড্রাই স্কিন থাকে, বা আদার কোনো যদি অ্যাটোপিক ডার্মাটাইটিসের হিস্ট্রি বা অ্যাটোপিক ডিজিজের হিস্ট্রি থাকে, যেমন অ্যাজমা, হে ফিভার, সোরিয়া, আর্টিকেরিয়া, এই ধরনের কোনো অ্যাটোপিক হিস্ট্রি থাকে, সেটা হবে কি একজিমা। ওকে, এখন আমরা চলে আসি একজিমা হার্পেটিকাম। একজিমা হার্পেটিকাম এটার একজিমার একটা অ্যাটোপিক একজিমা আছে এমন একটা পেশেন্টের, হঠাৎ করে তার মুখের চারপাশে বা হচ্ছে তার বোথ চিকসে পেইনফুল ক্লাস্টার ব্লিস্টার তৈরি হয়েছে, যেটা খুবই পেইনফুল। তো কোন পেশেন্টদের হয়? এটা হচ্ছে বাচ্চা পেশেন্টদের হয়, যাদের একজিমা আছে এবং একটা অ্যাটোপির হিস্ট্রি আছে। এরকম একটা পেশেন্টের ওভারনাইট যদি অবস্থা ডিটেরিওরেট করে, সেই ক্ষেত্রে জানতে চাবে যে ডায়াগনোসিসটা কী বা কী ম্যানেজমেন্ট করতে হবে। সেক্ষেত্রে ডায়াগনোসিসটা হবে একজিমা হার্পেটিকাম, আর ম্যানেজমেন্ট হচ্ছে আর্জেন্ট রেফারেল করতে হবে ডার্মাটোলজিস্টের কাছে, হসপিটালাইজেশন করতে হবে আইভি অ্যাসাইক্লোভিরের জন্য। যদি হাতে বা পায়ে, পাম অ্যান্ড সোলে আমাদের কোনো এক্সিম্যাটাস র্যাশ টাইপের বলে, যে এক্সিম্যাটাস র্যাশ ডেভেলপ করছে অনলি ইন দ্য পাম অ্যান্ড সোলস পাইলে ডায়াগনোসিস হবে পমফোলিক্স। এখন টপিক্যাল স্টেরয়েডের মাইল্ড, মডারেট, পটেন্ট এটা দেখে নিতে হবে। অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স সম্বন্ধে আমরা মোটামুটি পড়ে আসছি। এটা কোন ক্যান্সারের সাথে কমনলি অ্যাসোসিয়েটেড থাকে আবারও বলে দিচ্ছি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সার। এছাড়া এনি কন্ডিশন দ্যাট মে বি অ্যাসোসিয়েটেড উইথ ওবেস কন্ডিশন, এইটার সাথে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্সটা অ্যাসোসিয়েটেড থাকে। হাইপার সেন্সিটিভিটি 4 ধরনের আছে। টাইপ 1 হচ্ছে অ্যানাফাইলেকটিক কোনগুলো আমরা যে পড়ে আসলাম, যে অ্যাজমা, এক্সিমা, হে ফিভার, এই অ্যাটোপিক যে কন্ডিশনগুলোর কথা আমরা একটু আগে পড়লাম, এটাই হচ্ছে টাইপ 1 বা অ্যানাফাইলেকটিক। টাইপ 2 কোনগুলো? টাইপ 2 হচ্ছে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, গুড পাস্চার সিনড্রোম, পার্নিশিয়াস অ্যানিমিয়া। টাইপ 3 এর মধ্যে আছে, আমরা সংক্ষেপে একটা নিউমোনিক দিয়ে মনে রাখি, এসএসপিই বা এসএলই, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এক্সট্রেন্সিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস, এগুলো। টাইপ 4 এর মধ্যে বর্তমান সময়ে বাংলাদেশে মহামারী আকারে ছড়ায় গেছে স্ক্যাবিস, সো সেই স্ক্যাবিসটা হচ্ছে টাইপ 4 বা ডিলেড হাইপার সেন্সিটিভিটির একটা এক্সাম্পল। এছাড়া মাল্টিপল স্ক্লেরোসিস একটা ডিমাইলিনেটিং ডিজিজ, এবং গুইলেন বেরি সিনড্রোমটাও টাইপ 4 এর মধ্যে পড়ে। এবং নতুন একটা টাইপ, সেইটা হচ্ছে টাইপ 5। টাইপ 5 এর মধ্যে মনে রাখবা সবসময় জি দিয়ে, গ্রেভস ডিজিজ, মাইসথিনিয়া গ্রাভিস। সো জি দিয়ে হচ্ছে আমরা মনে রাখবো টাইপ 5। এখন আমরা পড়ব অ্যালার্জিক টেস্ট। যদি হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি যে রিয়াকশনগুলো হয়, সেই রিয়াকশনগুলো টেস্ট করতে চাই, সেক্ষেত্রে স্কিন প্রিক টেস্টটা করতে হবে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি ডায়াগনোসিস করার জন্য। যদি ডিলেড টাইপের বা টাইপ 4 যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনগুলো হয়, সেগুলো ডায়াগনোসিস করার জন্য করতে হবে র্যাস্ট, রেডিও অ্যালার্গোসরবেন্ট টেস্ট। সরি, টাইপ 4-এর জন্য করতে হবে স্কিন প্যাচ টেস্টিং হচ্ছে টাইপ 4-এর জন্য। আর টাইপ 1-এর জন্য হচ্ছে স্কিন প্রিক টেস্টিং। তো আরেকটা আছে যেটা বললাম, রেডিও অ্যালার্জোসরবেন্ট টেস্ট। এটা কোন ক্ষেত্রে করি? ফুড অ্যালার্জিস বা ইনহেলড অ্যালার্জেন, এটার জন্য তো করি, বাট মোর স্পেসিফিক্যালি এটা হচ্ছে আমাদের বিভিন্ন যে পোকামাকড়ের ভেনম স্টাং হয়, সেটার জন্য কিন্তু আমরা এটা করে থাকি। সো যেটা বলতেছিলাম, আমি অ্যালার্জিক টেস্টগুলো আবার রিক্যাপিচুলেট করে দিই।
টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের জন্য স্কিন প্রিক টেস্ট, টাইপ 4 এর জন্য হচ্ছে স্কিন প্যাচ টেস্ট। আর রেডিও অ্যালার্গো সরবেন টেস্টটা তাহলে কোন ক্ষেত্রে করব? যদি এরকম একটা কন্ডিশন বলে যে একটা পার্সন সে হচ্ছে কান্ট্রি সাইডে ঘুরতে গেছে, তারপরে তার হাইপার সেন্সিটিভিটির রিয়াকশনগুলো হয়, যেমন ল্যারিঞ্জিয়াল ইডিমা, স্ট্রাইডর, টাং সোয়েলিং, তারপরে হচ্ছে পেরিঅকুলার সোয়েলিং, এই যে পুরো হচ্ছে হেড নেক জুড়ে যে সোয়েলড অবস্থা, একটা হাইপার সেন্সিটিভিটি অবস্থা এরকমের যদি বলে দেয়, সেই ক্ষেত্রে বুঝতে হবে যেটা ওয়াস্প বা বি ভেনম দেওয়া স্ট্রাং হয়েছে, তো সেই ক্ষেত্রে রেস্ট করতে হবে। এখন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস খুবই ইম্পর্টেন্ট। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আছে দু ধরনের, একটা অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, একটা হচ্ছে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। তো অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস কোনটা? অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটা হচ্ছে টাইপ 4 হাইপার সেন্সিটিভ রিয়াকশন। এক্সাম্পলটা আসে যেমন একটা লোক হেয়ার ডাই করছে, হেয়ার ডাই করার পরে হেয়ার লাইন বরাবর তার ডার্মাটাইটিস ডেভেলপ করছে। হেয়ার লাইন বরাবর যে ডার্মাটাইটিসটা ডেভেলপ করলো সেটা ডায়াগনোসিস হবে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, অ্যালার্জিক টাইপ। ঠিক আছে, অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। আবার কোনো পেশেন্ট এই প্রবলেম নিয়ে আসলো যে সে একটা জুয়েলারি ওয়্যার করে, জুয়েলারি পরিধান করে, যেটা হচ্ছে নিকেল ম্যাটেরিয়ালসের তৈরি, নিকেল দিয়ে তৈরি। অনেকে দেখা গেছে যে নিকেল এই ম্যাটেরিয়ালসের অ্যাগেনস্টে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন প্রদর্শন করে। তো সেই ক্ষেত্রে নিকেল দিয়ে যে ডার্মাটাইটিসটা হয়ে থাকে সেটাও অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এবং বোধ ক্ষেত্রে আমাদের তাহলে যেহেতু এটা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটির একটা এক্সাম্পল, সেক্ষেত্রে আমাদের কি ইনভেস্টিগেশন করতে হবে এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের ক্ষেত্রে? টাইপ 4 বা স্কিন প্যাচ টেস্টিং। কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের আরেকটা টাইপস হচ্ছে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম অথবা অ্যালকালাইন মিডিয়াম, এরকম মিডিয়ামে সংস্পর্শে আসার পরে যে ডার্মাটাইটিস ডেভেলপ করে সেটাই হচ্ছে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। যেমন হচ্ছে একটা ডিটারজেন্টের কথা বলতে পারে, যে একটা মহিলা সে ডিটারজেন্টে কাপড় চোপড় ধুইছে, দেন তার ওই যেই হ্যান্ডটা এক্সপোজড হয়েছে ডিটারজেন্টের মধ্যে, সেটার মধ্যে ডার্মাটাইটিস ডেভেলপ করছে। ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হবে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। ট্রিটমেন্টটা ইনভেস্টিগেশনটা আবার কী হবে? ইনভেস্টিগেশনটা হবে স্কিন প্যাচ টেস্ট, যেহেতু এটা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটির একটা এক্সাম্পল। এখন লেটেক্স ফ্লুইডস কি কোনগুলো আছে সেগুলো একটু দেখে নিতে হবে। ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইরাইদেমা মাল্টিফর্মি। ইরাইদেমা মাল্টিফর্মিতে একটা স্পেসিফিক একটা লেশন আসে, যেটাকে স্কিন র্যাশ আছে, যেটাকে দেখতে অনেকটা টার্গেট লেশনের মতো। টার্গেট লেশন এর ছবিতে দেখা যাচ্ছে, মাঝখানে একটা ডট, মানে মাঝখানের রেজিয়নটা থাকবে এরকমের হাইপার পিগমেন্টেড, দেন একটু পিগমেন্টেশনটা বা ইউরাইজেমাটি একটু কম থাকবে, বাট আবার যে দূরবর্তী একটা রিং শেপ করে একটা সার্কুলার রেজিয়ন জুড়ে আবার একটা হাইপার পিগমেন্টেড বা ইরাইদেমিক একটা লেশনের মতো থাকবে বা রিংয়ের মতো থাকবে। তো এটাই হচ্ছে টার্গেট লেশন। একটু ছবি দেখে নিতে হবে। তো মোস্ট কমনলি কোন অর্গানিজম দিয়ে হয়? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে যদি ইরাইদেমা মাল্টিফর্মিটা হয়ে থাকে, সেটাকে বলা হয় হচ্ছে ইরাইদেমা মাল্টিফর্মি মাইনর। যদি মাইকোপ্লাজমা অর্গানিজমটা দিয়ে যদি টার্গেট লেশনটা বা ইরাইদেমা মাল্টিফর্মিটা ডেভেলপ করে থাকে, তখন সেটার নাম হয় ইরাইদেমা মাল্টিফর্মি মেজর। তো আমরা কি পাইলাম? ইরাইদেমা মাল্টিফর্মি মাইনর হুইচ ইজ কজড বাই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, আর পাইলাম ইরাইদেমা মাল্টিফর্মি মেজর হুইচ ইজ কজড বাই মাইকোপ্লাজমা। ওকে, তো আদার কী কী কজ হচ্ছে ইরাইদেমা মাল্টিফর্মি? ইরাইদেমা মাল্টিফর্মির কজ, একটা তো মোস্ট কমন কজ পাইলাম, কিছু হচ্ছে ড্রাগ কজ। ড্রাগ কজটা আমরা সবসময় একটা নিউমোনিক দিয়ে মনে রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে ACPS। ACPS এটার কী হয়? এতে অ্যালোপিরিনল, সিতে কার্বামাজিপাইন, পিতে পেনিসিলিন V, আর এসে হচ্ছে সালফোনামাইড। ওকে, এখন এই যে ইরাইদেমা মাল্টিফর্মিটা, এই র্যাশটা যাদের ক্ষেত্রে ডেভেলপ করলো, সেটা তো আমরা নর্মালি বলে দিই যে এই ACPS এর কোনো একটা ড্রাগ খেয়েছে, তারপরে তার শরীরে টার্গেট লেশন আসছে, তার কি হয়েছে? ইরাইদেমা মাল্টিফর্মি হয়েছে। বাট ইরাইদেমা মাল্টিফর্মিটা যদি এক্সটেন্সিভ পর্যায়ে ইনভলভ করে একটা মানুষের বডিতে, ইনক্লুডিং মিউকাস মেমব্রেন, তখন সেটাকে বলা হয় স্টিভেন জনসন সিনড্রোম। স্টিভেন জনসন সিনড্রোম আসলে আমাদের ট্রিটমেন্ট হবে IV ইমিউনোগ্লোবিউলিন। আর যদি অনলি ওরাল আলসার থাকে, সেই ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট হবে ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ। সেক্ষেত্রে কী হবে?
ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ। এখন আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস বা টেন। তো টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিসটা কি? টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিসটা হচ্ছে এরকমের যে ইরাইদোমা মাল্টিফর্মি আছে, ইরাইদোমা মাল্টিফর্মির মতনই ফিচার থাকবে। ইরাইদোমা মাল্টিফর্মির যেই কজগুলো আছে বা স্টিভেন জনসন সিনড্রোমের কজ সব তো একই, যেহেতু ইরাইদোমা মাল্টিফর্মির এক্সটেন্সিভ ফর্মটাই হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ইরাইদোমা মাল্টিফর্মিটা ফিচারগুলো থাকবে, প্লাস পেশেন্টের স্কিনে বা এপিডার্মিসের ল্যাটারাল প্রেশার দিলে তার হচ্ছে কি হবে, এপিডার্মিসটা সেপারেট হয়ে যাবে, যেটাকে বলা হয় পজিটিভ নিকোলসকে সাইন। এবং এই টেনটা হচ্ছে একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। টক্সিক এপিডার্মোলাইটিক নেক্রোলাইসিস, এপিডার্মাল নেক্রোলাইসিস, এটা হচ্ছে একটা লাইফ থ্রেটেনিং একটা ডার্মাটাইটিস কন্ডিশন। তো এইটাকে আমরা কিভাবে ট্রিটমেন্টটা করব, যে প্রেসিপিটেটিং ড্রাগসগুলো আছে আমরা পড়ে আসছি এসিপিএস দিয়ে, সেই ড্রাগসগুলোও তো এখানে প্রেসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে থাকে। তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্টে আমাদের প্রথমেই করতে হবে, যদি সেরকম কোনো প্রেসিপিটেটিং ফ্যাক্টরস বা ড্রাগ থাকে সেটাকে বন্ধ করতে হবে। দেন আমাদের ফার্স্ট লাইন হিসেবে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিনটা দিতে হবে। ওকে, তবে এইখানে একটা ড্রাগ বেশি থাকে ইরাইদোমা মাল্টিফর্মের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফিনাইটুন। এই জন্য এখানে নিউমোনিকটা হচ্ছে এসি পিএস স্কোয়ার এস। পিএস স্কোয়ারে একটা তো হচ্ছে পেনিসিলিন আছে, আর একটা হবে ফিনাইটোয়েন। ওকে, অ্যালোপেশিয়া দুই ধরনের হতে পারে, স্ক্যারিং এবং নন স্ক্যারিং। তো স্ক্যারিং যে অ্যালোপেশিয়াটা আছে সেটা কী কী কজ, লাইকেন প্লানাস আমরা কমনলি পড়ে আসলাম, ডিসকয়েড লুপাস। এই ডিসকয়েড লুপাসে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট থাকে, একটা স্ক্যারিং অ্যালোপেশিয়া, একটা হচ্ছে ফলিকুলার কেরাটিন, যে ফলিকুলার প্লাক থাকে বা হচ্ছে হেয়ার ফলিকল থাকে সেটা ডায়ালেটেড হয়ে যায়। এই দুটো শব্দ যদি থাকে তাহলে সেটা ডিসকয়েড লুপাস। এবং ডিসকয়েড লুপাসের একটা ইম্পর্টেন্ট কথা, এএনএ এবং আনা এবং অ্যান্টিডিএস ডিএনএ দুইটাই কিন্তু নেগেটিভ থাকে, বাট ড্রাগ ইন্ডিউসড লুপাসের ক্ষেত্রে সে আনাটা পজিটিভ থাকে বাট অ্যান্টিডিএস ডিএনএ নেগেটিভ থাকে। আর এসএলের ক্ষেত্রে তো বোথ আনা এবং অ্যান্টিডিএস ডিএনএটা পজিটিভ থাকে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস মনে রাখতে হবে। এখন নন স্ক্যারিং অ্যালোপেশিয়ার তো অনেকগুলো কজ আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কজ অ্যালোপেশিয়া এরিয়াটা। দেখা যায় যে একটা ইয়ং অ্যাডাল্ট একটা পেশেন্ট, তার হঠাৎ করে মাথায় থেকে একটা জায়গা থেকে চুল পড়ে গেছে, লোকালাইজড আইসোলেটেড একটা জায়গা থেকে চুল পড়ে গেছে, ওয়েল ডিমার্কেটেড একটা জায়গা। তো এইটা যদি এরকম পেশেন্ট আসে তাকে ভালোভাবে এক্সপ্লানেশন করতে হবে যে এটা কোনো সমস্যা না, উইদিন 1 বছরের মধ্যে 80 থেকে 90% ক্ষেত্রেই নিউ হেয়ার রিগ্রোথ করবে, কোনো সমস্যা নেই। বাট যদি সে ট্রিটমেন্ট নিতে চায় বা ট্রিটমেন্ট যদি প্রয়োজন হয়ে পড়ে, সেক্ষেত্রে কী ট্রিটমেন্ট আমরা দিতে পারি? ট্রিটমেন্ট দিতে পারি টপিক্যাল অথবা ইন্ট্রালেজিওনাল কর্টিকোস্টেরয়েড। স্কিন ডিজঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস, আমরা নেক্রোবাইসিস লাইপোডিকা ডায়াবেটিকরমটা পড়ে ফেলছি। নতুন আর একটা হচ্ছে গ্রানুলোমা অ্যানুলারি। গ্রানুলোমা অ্যানুলারিটা দেখতে কেমন? গ্রানুলোমা অ্যানুলারিটা হচ্ছে জাস্ট একটা রিং ওর্মের মতনই, বাট এইখানে যে সেন্ট্রাল এরিয়াটা থাকে সেটা অ্যাট্রোফাইড থাকে, প্লাস পেশেন্টের তো ডায়াবেটিক কন্ডিশন বলেই দিবে। এটা হচ্ছে গ্রানুলোমা অ্যানুলারি। এখন আমরা সরাসরি চলে আসবো জিঙ্ক ডেফিসিয়েন্সিতে। জিঙ্ক ডেফিসিয়েন্সি একটা বলবে যে একটা পেশেন্ট আসছে, পেশেন্টটার হচ্ছে স্ট্রাচারটা শর্ট আছে, প্লাস পেশেন্টটার হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার ইম্পেয়ারমেন্টও আছে। এরকমের একটা পেশেন্টের প্রবলেম হচ্ছে তার পেরিওরাল রিজিয়নে রেড ক্রাস্টেড একটা লেশন আছে, প্লাস তার হচ্ছে অ্যালোপেশিয়াও আছে। সো এরকম একটা কন্ডিশন যদি আসে, শর্ট স্ট্রাচারের একটা পেশেন্ট, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট আছে, তার অ্যালোপেশিয়া আছে, পেরিওরাল ডার্মাটাইটিস আছে, যেটা রেড ক্রাস্টেড লেশন, সেটা হচ্ছে জিঙ্ক ডেফিসিয়েন্সি। আর এর পুরো কন্ডিশনটা একত্রিত করে আসলে সেটা হবে অ্যাক্টোডার্মাটাইটিস এন্টেরোহেপাটিকা। আচ্ছা, এখন আমরা চলে আসি সোরিয়াসিসে। সোরিয়াসিস যদি পেশেন্টকে বলে দেয় যে এক্সটেন্সর সারফেস স্ক্যালিলেশন আছে, তারপরে স্কেল ফর্মেশন আছে, বা এটা স্কাল্পেও ইনভলভ করছে, বা স্যাক্রামে ইনভলভ করছে, এরকমের যদি বলে দেয় সেটা হবে কি প্লাক সোরিয়াসিস বা সোরিয়াসিস। যদি ফ্লেক্সুরাল সারফেসের কথা বলে দেয়, ফ্লেক্সুরাল সারফেসে ইনভলভ করছে, সেক্ষেত্রে এটা ফ্লেক্সুরাল সোরিয়াসিস। আর যদি এরকমের বলে যে একটা পেশেন্টের হচ্ছে একটা শোর থ্রোটের হিস্ট্রি ছিল 5-7 দিন আগে, তারপরে
1 সপ্তাহ পরে বা 10 দিন পরে গিয়ে তার পুরো শরীরে রেড রেড র্যাশের মতো করে পুরো শরীরে ইনভলভ করে গেছে, সেটা হবে গাটের সোরিয়াসিস। সো এই যে সোরিয়াসিস মোস্ট কমনলি হয় আমাদের প্লাক সোরিয়াসিস। তো প্লাক সোরিয়াসিসের ট্রিটমেন্টটা কি? প্লাক সোরিয়াসিস ট্রিটমেন্ট হচ্ছে পটেন্ট টপিক্যাল স্টেরয়েড প্লাস হচ্ছে টপিক্যাল ভিটামিন ডি। স্কাল্প সোরিয়াসিসও সেম। আর একটা সোরিয়াসিস আছে ইরাইথ্রোডার্মিক সোরিয়াসিস, এটা থেকে শুধুমাত্র ডায়াগনোসিসটা জানতে চাই। সোরিয়াসিসের মতো ফিচার বলবে প্লাস পুরো শরীর রেড রেড রেডিনিং অফ দ্য হোল বডি এরকমের কথা বলবে, সেটা হবে ইরাইথ্রোডার্মিক সোরিয়াসিস। সো সোরিয়াসিসের মেন ট্রিটমেন্ট হচ্ছে পটেন্ট টপিক্যাল স্টেরয়েড প্লাস হচ্ছে টপিক্যাল ভিটামিন ডি। সেকেন্ডারি কেয়ার ম্যানেজমেন্টের মধ্যে মেইন যে ট্রিটমেন্ট অফ চয়েসটা আছে সেটা হবে কি ন্যারো ব্যান্ড ইউভিবি। এটাই। আর যদি জয়েন্ট ইনভলভ করে ফেলে সোরিয়াটিক স্কিন কন্ডিশনটা, যদি হচ্ছে জয়েন্টকে ইনভলভ করে ফেলে, সোরিয়াটিক আর্থ্রাইটিস করে ফেলে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট হবে ওরাল মেথোট্রেক্সেট। আর যদি ওরাল মেথোট্রেক্সেটে কাজ না হয় সেক্ষেত্রে আমরা সাইক্লোস্পোরিন ইউজ করতে পারি, এবং যদি এতেও কাজ না হয় সেক্ষেত্রে আমরা বায়োলজিক্স উস্তেকিনোমাবটা ইউজ করতে পারি, যেটা হচ্ছে ইন্টারলিউকিন 12 এবং ইন্টারলিউকিন 23 ব্লকার। এখন কিছু কিছু কন্ডিশন আছে যেই কন্ডিশনে সোরিয়াসিসটা এক্সাজারবেট হয়। কোন কোন কন্ডিশনে? সেটা হচ্ছে ব্লাঙ্কের দিতে হয় কি ড্রাগ, মানে এই জিনিসটা কি ড্রাগ ইনডিউসড সোরিয়াসিসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরীক্ষার আগের রাতে এটা দেখে যেতেই হবে, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো এটাতে আমাদেরও পরীক্ষা আসছিল, আমরা এই নিউমোনিকটা মনে রাখি। ব্লাঙ্ক, BLAN, কে এর জায়গায় সি, ব্লাঙ্ক। তো বিতে বিটা ব্লকার, এতে লিথিয়াম, এতে এসি ইনহিবিটর প্লাস অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, NSA, সিতে CCB, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এছাড়া অ্যালকোহল আছে, ট্রমা আছে, এই কন্ডিশনগুলোতেও হচ্ছে আমাদের প্রেসিপিটেট হতে পারে সোরিয়াসিসটা। গাটের সোরিয়াসিসটা বলে ফেলছি। এখন পোরফাইরিয়া কিউটিনিয়া টার্ডা। যত ধরনের হেপাটিক পোরফাইরিয়া আছে তার মধ্যে পোরফাইরিয়া কিউটিনিয়া টার্ডাটাই হচ্ছে মোস্ট কমন। পোরফাইরিয়া কিউটিনিয়া টার্ডাটা ডায়াগনোসিস করার জন্য 3টা ফিচারের দিকে তাকাইতে হবে, যে পেশেন্টের হাইপারট্রাইকোসিস আছে কিনা, ব্লিস্টারিং ফটোসেন্সিটিভ র্যাশ আছে কিনা, হাইপার পিগমেন্টেশন আছে কি না। তাহলে কি হাইপারট্রাইকোসিস মানে কি অ্যান্ড্রোজেন ইন্ডিপেন্ডেন্ট হেয়ার গ্রোথ আছে কিনা, অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ, দেন হাইপার পিগমেন্টেশন আছে কি না, এবং লাস্টলি ব্লিস্টারিং ফটোসেন্সিটিভ র্যাশ আছে কি না। এটা যদি থাকে তাহলে আমাদের ডায়াগনোসিসটা হবে পোরফাইরিয়া কিউটিনিয়া টার্ডা। এটা কিসের জন্য হয়? ইউরোপোরফাইরোনোজেন ডিকার্বক্সিলেজ এনজাইমের ডিফেক্ট থাকে, এটার জন্য হয়। এবং প্রেসিপিটেটিং ফ্যাক্টর হচ্ছে অ্যালকোহল, হেপাটাইটিস সি এবং ইস্ট্রোজেন। এটা হচ্ছে পোরফাইরিয়া কিউটিনিয়া টার্ডাটাকে প্রেসিপিটেট করতে পারে। এখন আসছে যে পেমফিগাস ভালগারিস বা বুলাস পেমফিগয়েড। পেমফিগাস ভালগারিসটা কি? পেমফিগাস ভালগারিসটা হচ্ছে একটা ব্লিস্টারিং লেশন যেটা অটো ইমিউন কন্ডিশনে হয়ে থাকে। এটা অটো ইমিউন ব্লিস্টারিং লেশন, যেটা শরীরের সব জায়গাতেই ইনভলভ করতে পারে, বাট মোস্ট কমনলি ইনভলভ করে আমাদের ওরাল ক্যাভিটি মিউকাস মেমব্রেনে, এবং এটা যেই এপিডার্মিস আছে, ডার্মো এপিডার্মাল যেই জাংশনটা আছে বা একদম উপরের লেয়ারেই এটা ডেভেলপ করে, যে কারণে যেই বুলাগুলা ফর্মেশন করে পেমফিগয়েড ভালগারিসে, সেগুলো অনেক বেশি ফ্লাসিড থাকে, বা যখন ওই পেশেন্টটা ডক্টরের কাছে আসে পেমফিগাস ভালগারিস সমস্যাটা নিয়ে, ওই বুলাগুলো বা ব্লিস্টারিং যে লেশনগুলো আছে সেগুলো আমরা সবসময় ভাঙা হিসেবেই পাই, মানে ফেটে গেছে এরকমের লেশনই দেখতে পারি, কারণ ওটা যেহেতু ডার্মো এপিডার্মাল জাংশনে আছে, একদম উপরের সারফেসে আছে, সেহেতু এটা মোর প্রোন টু বি ফ্রাজাইল। তো এরকমের একটা লেশন যেটা মুখেও ইনভলভ করছে সেটা হবে কি পেমফিগাস ভালগারিস। যদি ওরাল ক্যাভিটিকে ইনভলভ না করে আর বুলাগুলা যদি হচ্ছে টেন্স থাকে, নট ফ্রাজাইল থাকে, সেক্ষেত্রে ডায়াগনোসিস হবে বুলাস পেমফিগয়েড। তবে বুলাস পেমফিগয়েডটা মোস্ট কমনলি হয়। পেমফিগাস ভালগারিসের ক্ষেত্রে ডেসমোগ্লিন অন এবং ডেসমোগ্লিন 3 এর অ্যাগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস হয়, আর বুলাস পেমফিগয়েডের ক্ষেত্রে BP 180 এবং BP 230 এটার অ্যাগেনস্টে অ্যান্টিজেন তৈরি হয়। ম্যানেজমেন্ট দুইটার ক্ষেত্রেই সমান।
এখন আমরা পড়ব সিস্টেমিক ম্যাস্টোসাইটোসিস। সিস্টেমিক ম্যাস্টোসাইটোসিস জিনিসটা কি? সিস্টেমিক ম্যাস্টোসাইটোসিসটা হচ্ছে যে মাস্ট সেলের নিউপ্লাস্টিক প্রলিফারেশন। তো এখানে কী কী ফিচার হয়? ফিচার হবে পেশেন্টের পেটে ব্যথা থাকবে, পেশেন্টের ফ্লাশিং থাকবে এবং পেশেন্টের আর্টিকেরিয়াল একটা লেশন থাকবে। সো একটা পেশেন্টের যদি এরকমের হঠাৎ করে ফ্লাশিং, ডায়রিয়া এবং আর্টিকেরিয়ার মতো লেশন প্রডিউস হয়, সেটা হবে সিস্টেমিক ম্যাস্টোসাইটোসিস। ব্লাড ফিল্মের মনোসাইটটা রেজড হবে, আমরা ডায়াগনোসিস করতে পারি ইউরিনারি হিস্টামিন বা সিরাম ট্রিপটেস্ট দিয়ে। এখন আমরা টিনিয়াতে চলে আসব। তো টিনিয়া আমাদের যদি স্কাল্প ইনভলভ করে রিং অন, সেটা টিনিয়া ক্যাপিটিস। ট্রাঙ্ক, লেগস আর আর্মসে হলে সেটা কর্পোরিস, আর ফিটে হলে টিনিয়া পেডিস। যেটা স্কাল্পে হয় সেটার ক্ষেত্রে ট্রিটমেন্টটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হচ্ছে টপিক্যাল কিটোকোনাজল শ্যাম্পু। এছাড়া টার্বিনাফিনটাও আমরা ইউজ করে থাকি। টিনিয়া কর্পোরিস যেটা বডিতে ইনভলভ করে থাকে সেক্ষেত্রে ওরাল ফ্লুকোনাজল, আর টিনিয়া পেডিস যেটা অ্যাথলেটদের হয়ে থাকে, অ্যাথলেট ফুড বলে, সেটার ক্ষেত্রে আমরা ওরাল ফ্লুকোনাজল কমনলি দিয়ে থাকি, অথবা হচ্ছে কিটোকোনাজল শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে বলি। মিক্সয়েড সিস্ট, এটা ফিমেল পেশেন্টদের দেখা যায় একদম ফিঙ্গারের, মোস্ট কমনলি এটা হাতের আঙুলে একদম নখের গোড়ায় দেখা যায় যে একটা ডোম শেপটের সোয়েলিং, নট পেইনফুল। এবং এটাই হচ্ছে যে মিক্সয়েড সিস্ট। এটা সাধারণত ফিমেলদেরই হয়, যাদের ডায়াবেটিস আছে ওনাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। এটা পরীক্ষা হতে ইম্পর্টেন্ট না। মলাস্কাম কন্টাজিয়াসামটা সাধারণত বাচ্চাদেরই হয়ে থাকে। যদি বড়দের হয় সেক্ষেত্রে বাচ্চাদের থেকে ইনফেকশন হয় এরকমের একটা হিস্ট্রি বা ক্লু কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে। এটা পক্স ভাইরাস দিয়ে হয়ে থাকে। এখানে যে লেশনটা হয়, লেশনটা দেখতে একটা ডোম শেপের মতো, বাট মাঝখানে একটা আম্বিলিকেটেড লেশন থাকে বা সেন্ট্রাল ডিম্পল থাকে। তো এরকমের একটা যদি শব্দ বলে যায় যে একটা পেশেন্টের একটা বাচ্চার এরকমের কিছু ডোম শেপের লেশন আছে, বাট মাঝখানে সেন্ট্রাল ডিম্পল আছে বা হচ্ছে আম্বিলিকেটেড লেশন আছে, সেক্ষেত্রে এটা ডায়াগনোসিস হবে মলাস্কাম কন্টাজিয়াসাম। এটা হাইলি কন্টাজিয়াস। বড়দের সাধারণত হয় না, যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আশেপাশে বাসার ছোটো যে ফ্যামিলি মেম্বার্সরা আছে ওদের কারো হয়েছে, ওদের মাধ্যমে জিনিসটা কন্টাজিয়াস হয়ে বড়দের শরীরে আসছে। হাইপারহাইড্রোসিস, এক্সেসিভ প্রোডাকশন অফ সোয়েট। ট্রিটমেন্ট হচ্ছে টপিক্যাল অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ফার্স্ট লাইন, নট ইম্পর্ট্যান্ট। ওটাইটিস এক্সটার্নাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখা গেছে যে ওটাইটিস এক্সটার্নাটা খুবই পেনফুল, তো এটা ম্যানেজমেন্ট জানাটা খুব জরুরি। তো ওটাইটিস এক্সটার্নাটার ট্রিটমেন্ট হচ্ছে টপিক্যাল অ্যান্টিবায়োটিক প্লাস হচ্ছে স্টেরয়েড। এটা কম্বিনেশন থেরাপিতে দিতে হবে, টপিক্যাল অ্যান্টিবায়োটিক আর হচ্ছে স্টেরয়েড, এটা কম্বিনেশনে দিতে হবে। আর যেসব পেশেন্টের ডায়াবেটিস থাকে তাদের দেখা যায় যে অনেক বেশি এক্সটেন্সিভভাবে ওটাইটিস এক্সটার্না ছড়ায় যায়, যেটাকে বলা হয় ম্যালিগন্যান্ট ওটাইটিস এক্সটার্না। তো সেই ক্ষেত্রে টপিক্যালটা দিয়ে আর কাজ হবে না, আমাদের ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিকটাই ম্যানেজমেন্ট অফ চয়েস। ইয়েলো নেল সিনড্রোমের যে 4টা অ্যাসোসিয়েশন আছে এটা পড়তে হবে। প্যালেগ্রা আমরা জানি ভিটামিন B3 অথবা নায়াসিনের ডেফিসিয়েন্সির জন্য হয়। 3D একটা ফিচার আছে, ডার্মাটাইটিস, ডিমেনশিয়া, ডায়রিয়া। তো ডার্মাটাইটিসে একটা স্পেসিফিক ফিচার আছে, সেটা হচ্ছে ক্যাজাল নেকলেস। পার্ভোভাইরাস B19, এটা দিয়ে আমরা জানি স্লাপ চিক অ্যাপিয়ারেন্স হয়। যাদের সিকল সেল অ্যানিমিয়া থাকে তাদের ক্ষেত্রে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস হয়ে থাকে এই পার্ভোভাইরাস B19 দিয়ে। ডিসকয়েড লুপাস ইরাইদোম্যাটাস, এটা আমরা অনেকবার পড়ে ফেলছি, এটা এখানে আর বলবো না। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কি একটা এটা বর্তমান সময়ের খুবই কমন একটা সমস্যা। এখানে হয় কি, কিছু মেটাবলিক ডিসঅর্ডার দেখা যায়, যেমন হাইপার ইনসুলিনিমিয়া থাকে পেশেন্টের, হাই লেভেল অফ লুটিনাইজিং হরমোন থাকে। তো যে কারণে হয় কি যে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা কমে, প্রোল্যাক্টিন, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনটা কমে, আর হাইপার ইনসুলিন মানে ইনসুলিনটা বাড়ে আর লুটিনাইজিংটা বাড়ে, আর এইগুলো কমে। এগুলো বলতে কোনগুলো? এই যে FHS, প্রোল্যাক্টিন, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, এই 3টা কমে থাকে। তার ক্ষেত্রে তোমার পিকোসের একটা পেশেন্ট, তার ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে ওয়েট রিডাকশনের কথা বলতে হবে। কম্বাইন্ড ওসিপিটা আমরা প্রেসক্রাইব করতে পারি। যদি এরকমের একটা পেশেন্ট প্রেগনেন্ট হতে চায়
সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে মোস্ট সুইটেবল ড্রাগ হচ্ছে ক্লোমিফেন সাইট্রেট। আর সে যদি ফেশিয়াল হেয়ার রিমুভালের জন্য ট্রিটমেন্টে চায় সেটা হবে টপিক্যাল এফলননিথিন। আর আছে লেপ্রোসি। লেপ্রোসিটা বলবে যে পেশেন্টের কোনো একটা জায়গায় হঠাৎ করে কোনো একটা জায়গায় হঠাৎ করে তার সেন্সরি লস হয়ে গেছে। হয় কি যে নার্ভগুলোর মধ্যে নার্ভগুলো থিকেন্ড হয়ে যায়। তো এই থিকেন্ড হওয়ার কারণে সেখানে সেন্সরি লস হয়। প্লাস ওই জায়গাটা বা কিছু কিছু জায়গা হাইপোপিগমেন্টেড লেশন হয়ে যায়। মনে রাখবো আমরা হাইপোপিগমেন্টেড লেশনটা আরও এক জায়গায় পাইছিলাম, সেটা কোথায়? পিটাইডিয়াসিস ভার্সিকালারে। ডিপিগমেন্টেড পাইছিলাম কোথায়? ভিটিলিগোতে। আর আরেকটা হাইপোপিগমেন্টেড পাইলাম লেপ্রোসিতে, বাট এখানে হাইপোপিগমেন্টেড এরিয়াটা সেন্সরি লস থাকবে। তো এটা হবে লেপ্রোসি।